আজকের এই ভিডিওতে আমরা জানবো কোনো কোম্পানির শেয়ার কিনতে হলে আমাদের কোন বিষয়গুলো দেখা জরুরি। দ্যাটস মিন একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কিভাবে করব এবং একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আমরা কোথায় থেকে পেতে পারি এবং কোন ইনফরমেশনের কি কাজ। সো চলুন সরাসরি আমরা ডিএসই ওয়েবসাইটে চলে যাই। গত ভিডিওতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে যতগুলো কোম্পানি লিস্টেড আছে সেসব কোম্পানিগুলোর বেসিক ইনফরমেশন, যে বর্তমানে এখন দাম কত, আজকের দিনে কত টাকা ওঠানামা করছে, বা এখানে এলটিপি, হাই, লো, ক্লোজ আপ, ইয়েস্টারডে, ক্লোজিং প্রাইস, এই যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর অ্যাকচুয়ালি মিনিং কি সেগুলো আমরা শেয়ার করেছি। আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে এপিসোড আকারে একটার পর একটা আসতে থাকবে এবং স্টক মার্কেটের এ টু জেড আমরা এই ভিডিওগুলোতে কভার করব। গত ভিডিওটা যারা আপনারা দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই শুরু করবেন। তাহলে সেখান থেকে শুরু করলে আপনারা এবং প্রথম থেকে শুরু করতে পারবেন এবং এখনকার যে ভিডিওগুলো সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা যেহেতু আজকের এই ভিডিওতে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানবো, সো একটা কোম্পানির পেছনের ইনফরমেশনগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। একটা কোম্পানির পেছনের ইনফরমেশন জানতে হইলে বাংলাদেশে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ডিএসই ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমরা দেখাচ্ছি মেইনলি হচ্ছে এই ওয়েবসাইট। তাছাড়াও ৩-৪টা থার্ড পার্টি ওয়েবসাইট আছে, সেখান থেকেও ভালোভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং ফার্স্ট সোর্স হচ্ছে ডিএসই যে ওয়েবসাইট, এটাই মূলত সবথেকে বিশ্বস্ত ওয়েবসাইট। যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জের মূলত এটাই শেয়ার বাজার, সো এখান থেকে আমরা মেন অ্যানালাইসিস গুলো করব। তো ডিএসই ওয়েবসাইটে চলে গেলে আমরা এই অপশনে যখন আসি, এই অপশনে আসবো কিভাবে? আপনি গুগলে যে জাস্ট সার্চ দিবেন ডিএসই লিখে সার্চ দিলে আপনার যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট এটা চলে আসবে। এরপরে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম এই সাইটটা বা এই বক্সটাতে কিন্তু যত কোম্পানি আছে সেই কোম্পানির লিস্ট থাকে এইগুলো হচ্ছে প্রত্যেকটাই কোম্পানি। তো এই কোম্পানির মধ্যে বাংলাদেশে যেমন ধরেন সবথেকে বড় কোম্পানির মধ্যে জিপি আছে, স্কয়ার ফার্মা আছে, বিএসআরএম আছে। তো সেগুলোর মধ্যে থেকে আমরা একটা কোম্পানি চুজ করব অ্যানালাইসিস এর জন্য। তো এখানে আমরা কোম্পানি লিস্টে চলে আসলাম। লিস্টে চলে আসার আগে আমরা যে কোম্পানি অ্যানালাইসিস করতে চাই সেই কোম্পানিটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে নিচে। যেমন ধরেন আমরা যদি জিপি খুঁজি তাহলে আমরা নিচের দিকে যদি চলে যাই তাহলে আমরা জিপি খুঁজে পাবো এবিসিডি করে। অথবা আমরা এখানে এই যে এন্টার কোম্পানি ট্রেডিং কোড, এখানে যদি আমরা জিপি লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে। সো আমরা নিচে যদি চলে যাই, এই যে জিপিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাই মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে আমাদের সবথেকে হেল্প করবে। বেসিক যত একটা কোম্পানির ইনফরমেশন আছে সব কিন্তু এই পেজে পাবো। তো এই পেজে ১ম এ যে বিষয়টা সেগুলো আমরা দেখব। এখানে দেখেন মার্কেট ওপেন। যেহেতু এখন ১টা ২৫ বাজে, সো এখন পর্যন্ত মার্কেট ওপেন আছে। তো এখানে দেখাচ্ছে মার্কেট স্ট্যাটাস ওপেন। এরপরে আমরা যে বিষয়টা দেখব যে একটা কোম্পানির ফুল নেম, যেহেতু জিপি মানে তো গ্রামীণফোন, বাট এখানে শর্ট নেম আমরা ট্রেডিং কোড বলে জানি। তো এখানে কোম্পানি নেমটা আমরা জানতে পারবো, এখানে স্ক্রিপ্ট কোড দেওয়া আছে। এরপরে যে বিষয়টা এখানে দেখাচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস। লাস্ট ট্রেডিং প্রাইস বলতে এইখানে ৳৩৩১। ৳৩৩১ মূলত লাস্ট একজন আ এই কোম্পানির শেয়ার সেল করছে বা কেউ কিনছে। এইজন্য বোঝাচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস। লাস্ট এটা ট্রেড হয়েছে। এখানে ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইসটা এখনো দেয়া হয় নাই। কারণ কি? মার্কেট এখনো কিন্তু ওপেন আছে। এইজন্য ক্লোজিং প্রাইসটা এখানে আসে নাই। মার্কেট যখন অফ হবে ২:৩০টার সময়, তখন এখানে দেখাবে ক্লোজিং প্রাইস। লাস্ট যে ট্রেডটা হবে, কেউ বাই করছে বা সেল করছে, যে প্রাইসটাতে হবে সেই প্রাইসটাই মূলত ক্লোজিং প্রাইসে থাকবে। এরপরের বিষয়টা হচ্ছে লাস্ট আপডেট। লাস্ট আপডেট একটা ২৪ এ হচ্ছে আপডেট করা হয়েছে এবং ডেজ রেঞ্জ। ডেজ রেঞ্জ বলতে বোঝাচ্ছে যে আজকের দিনে এই কোম্পানির শেয়ারটা ৳৩২৯.১০ থেকে ৳৩34.৩০ পর্যন্ত ওঠানামা করছে। এরপরের যে বিষয়টা দেখছি আমরা চেঞ্জ এখানে কি ৳১.৯০ চেঞ্জ হয়েছে। যে এই ২ টার মধ্যে আপনি গ্যাপ দেখলে দেখতে পারবেন যে ৳১.৯০ গ্যাপ আছে। তো এর পরবর্তী বিষয় হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ এখানে দেখাচ্ছে যে এই গ্যাপটাই এখানে পার্সেন্টেজ ওয়াইজ এ দেখাচ্ছে। এরপরে যেটা দেখছি আমরা ডেজ ভ্যালু, এখানে মিলিয়নে বোঝাচ্ছে যে আজকে শেয়ার মার্কেটে যে টাকার শেয়ার লেনদেন হয়েছে তার ভ্যালু কত? সেইটা হচ্ছে ৳২৫.৩৩ মিলিয়ন টাকার ভ্যালু। এরপরে দেখাচ্ছে 52 উইক মুভিং ডেজ। 52 উইক মুভিং ডেজ বলতে বোঝাচ্ছে যে ১ বছরে এই কোম্পানি ৳৩২১ থেকে ৳৩৮৭ পর্যন্ত ওঠানামা করছে। তো এটা দেখলে আমরা একটা আইডিয়া পাই যে ১ বছরের মধ্যে কত টাকা হাইয়েস্ট কত গেছে। তো এখানে ৩৮৭ পর্যন্ত হাইয়েস্ট গেছে এবং ২২১ পর্যন্ত হাইয়েস্ট গেছে। তো এর নিচে আসা বা এর উপরে যাওয়া একটু টাফ। এরপরে ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস বলতে এখানে একটা বিষয় আছে যে মার্কেট সর্বপ্রথম যখন ওপেন হয় ওইটা হয় কখন? সকাল ১০ টার সময়।
তো ১০টার সময় যখন ওপেন হয় তখন আমরা যে সাইটটা দেখি এখানে যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে এখানে কিন্তু এই যে আমরা গত ভিডিওতে কিন্তু এখানে দেখিয়েছিলাম যে এগুলোর মিনিং কি? তো এখানে কত টাকায় আছে এবং এই যে চেঞ্জটা হচ্ছে এগুলো কিন্তু কোনো কিছুই থাকে না। এখানে কোনো সংখ্যাই থাকবে না। সবকিছু 0, 0 হয়ে যাবে। এবং সাডেনলি এখানে যেমন ধরেন আমরা এখানে জিপির যে শেয়ারটা, এই শেয়ারটা ৳৩৩১ প্রাইস। এটা সকালে ৳৩৩০ টাকায়ও আসতে পারে, ৳৩২৮ টাকায়ও আসতে পারে, ৳৩৪০ টাকায়ও আসতে পারে। এইজন্য এখানে বলা হচ্ছে যে এটা আ এট দা হচ্ছে ওপেনিং প্রাইস। এই প্রাইসে ওপেন হয়েছে। তাহলে আজকে কি বোঝা যাচ্ছে? ৳৩৩৪ টাকা ৩০ পয়সা ফার্স্ট ওপেন হয়েছে। এবং এখানে দেখাচ্ছে ডেজ ভলিউম, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বলতে বোঝাচ্ছে যে আজকের দিনে ৫৮,৬০১ টা শেয়ার লেনদেন হয়েছে। ঠিক আছে? একজনের হাত থেকে আরেকজনের হাতে হাত বদল হয়েছে। এরপরে ডেজ ট্রেড, নাম্বার অফ শেয়ার। ট্রেড বলতে এখানে বোঝাচ্ছে ৫৩৬। ৫৩৬ বলতে এখানে বোঝাচ্ছে যে আমি মনে করেন আপনার কাছে একটা শেয়ার সেল করলাম বা ৫ টা শেয়ার সেল করলাম। তাহলে কি হচ্ছে? একটা ট্রেড হচ্ছে। আমি ১,০০০ টা শেয়ারও যদি সেল করি বা ১,০০,০০০ শেয়ারও যদি আমার হাত থেকে আপনার হাতে যায় তাহলে একটা ট্রেড হলো। এরকম বোঝাচ্ছে এখানে ৫৭৬ টা ট্রেডে আমরা কি করছি? এখানে ভলিউম এই যে ৫৮,৬০১ টা শেয়ার বিক্রি করছি এবং এখানে উপরে দেখাচ্ছে এটার মানে কত টাকার সমপরিমাণ? ১৯.৪৪ মিলিয়ন সমপরিমাণে শেয়ার আমরা সেল করছি। তাহলে এখানে বোঝাচ্ছে ট্রেড, এর পরেরটা বোঝাচ্ছে কতটা শেয়ার, এরপর হচ্ছে শেয়ারের মূল্য কতটুকু এটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরের বিষয় হচ্ছে ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস, যে গতকালকে যে প্রাইসে ক্লোজ হয়েছিল মার্কেটে সেই প্রাইসটা মূলত এখানে দেখাচ্ছে। এরপরে দেখাচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন মিলিয়নে। তো এই যে অ্যামাউন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যামাউন্টটা মূলত একটা কোম্পানির ভ্যালুয়েশন বোঝায়। মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে আমরা বুঝতে পারি যে এই কোম্পানি কত ভ্যালুয়েশন, কত বড় কোম্পানি সেটা আমরা এই মার্কেট ক্যাপিটালাইজেশন সম্পর্কে বুঝতে পারি এটা দেখলে। এই মার্কেটে ক্যাপিটালাইজেশন কিভাবে ক্যালকুলেট করা হয়? এটা দেখেন, এখানে নিচে দেখেন বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে। টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং সিকিউরিটিজ। সিকিউরিটিজ, স্টক, শেয়ার কিন্তু একই জিনিস। তাহলে এই কোম্পানির টোটাল সিকিউরিটিজ বা শেয়ার কত আছে? এত। তো এই টোটাল যে সিকিউরিটিজ আছে এটা দিয়ে গতকালকের যে অ্যামাউন্ট ছিল সেটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই প্রাইসটা চলে আসবে। আমরা চলেন একটু দেখে নিই। আমরা যদি একটু দেখে নিই তাহলে এখানে যে শেয়ারটা সেটা আমরা কপি করলাম। কপি করে আমরা এটা গুণ যদি দিই কত? ৳৩৩২.৯০ ছিল কত? ৳৩৩২.৯০। এখানে দেখেন যে অ্যামাউন্টটা আসছে, এই অ্যামাউন্টটাই মূলত এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো মার্কেট ক্যাপিটালাইজেশন কি হচ্ছে? যে টোটাল নাম্বার অফ শেয়ার ইনটু যে যত প্রাইসে গতকালকে ছিল সেই প্রাইসে ক্যালকুলেট করে এটা দেওয়া হয়। এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এরপরে আমরা এখানে দেখেন অথরাইজ ক্যাপিটাল। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। অথরাইজ ক্যাপিটাল বলতে যে এই যে জিপি গ্রামীণফোন কোম্পানি যখন ফার্স্ট মার্কেটে আসে তখন কি সরাসরি মার্কেটে চলে আসছে? না। সরাসরি এই কোম্পানির যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন নিয়ে কিন্তু বিসেক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার কাছে অ্যাপ্লিকেশন করতে হয়। সবকিছু নিয়ে আইপিওর জন্য অ্যাপ্লিকেশন করতে হয় যে আমার কোম্পানি অনেক বড়, অনেক ভালো একটা প্রফিটেবল কোম্পানি। আমি মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে কিছু টাকা বা ফান্ড তুলতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে সবাই মিলে মানে জিপি সবকিছু এরেঞ্জ করে যখন অ্যাপ্লিকেশন করে অডিট-টডিট করে, তখন এই বিসেক দেখে যে এই কোম্পানির কি অবস্থা। সম্পূর্ণ কিছু দেখে শুনে তারা একটা ফিক্সড অ্যামাউন্ট নির্ধারণ করে দেয় যে এই অ্যামাউন্টের উপর তুমি মার্কেট থেকে টাকা উঠাইতে পারবে না তোমার কোম্পানি ওয়াইজ। তো এখানে কি হচ্ছে যে ৪০,০০০ মিলিয়ন টাকা সেই কোম্পানি থেকে, সেই কোম্পানি আমাদের স্টক মার্কেট থেকে উঠাইতে পারবে। যেমন আইপিও লঞ্চ করতে পারবে। তাহলে সিকিউরিটিজ বিক্রি করতে পারবে এত টাকা সমপরিমাণ। তো এই ক্ষেত্রে যখন এখানে নির্ধারণ করে দিল, পরবর্তী দেখেন বিষয়টা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। এটা কিন্তু ২ টা একটু সম্পৃক্ত, অনেকটাই সম্পৃক্ত। এখন অথরাইজ ক্যাপিটাল যেটা আছে, অথরাইজ ক্যাপিটাল কিন্তু যে ৪০,০০০ মিলিয়ন টাকা, এই টাকা কিন্তু জিপি চাইলে ৪০,০০০ ও তুলতে পারে, ৪০,০০০ মিলিয়নও তুলতে পারে। আবার সে যদি ৫,০০০ মিলিয়ন তুলতে চায় তাও পারে। সেটা তার উপর ডিপেন্ড করবে। তো এখন জিপি মনে করছে যে আমার এত টাকা প্রয়োজন নেই বা আমি এত টাকা নিব যখন তখন তো আমাকে অনেক শেয়ারও দেওয়া লাগবে। আমার যেহেতু প্রফিটেবল কোম্পানি। আমার প্রফিটেবল কোম্পানি হলে আমি তো বেশি শেয়ার দিতে চাইব না সবাইকে। এইজন্য সে কি করছে যে এখানে ১৩,৫০৩ মিলিয়নে টাকা উঠাইছে এবং অল্প শেয়ার দিয়ে সে এই টাকাটা উঠিয়েছে। এটা সব টাকা উঠায় নাই। তার হাতে কিন্তু প্রচুর এখনো শেয়ার আছে। সে চাইলে আরো শেয়ার সে ছাড়তে পারবে বা আরো টাকা ফান্ড উঠাইতে পারবে স্টক মার্কেট থেকে।
এইটা হলো বিষয়। তো এর পরবর্তীতে তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে কোম্পানিগুলোর অথরাইজড ক্যাপিটাল অনেক বেশি থাকবে এবং পেইড আপ ক্যাপিটাল কম থাকবে মানে কাছাকাছি থাকবে না, সেই সব কোম্পানিগুলো ভালো এবং পরবর্তীতে আমাদের এই যে বোনাস স্টক বা স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে সেই সব কোম্পানি দিতে পারবে। কারণ তাদের হাতে কিন্তু স্টক আছে। তারা কিন্তু চাইলেই দিতে পারবে। আর যাদের হাতে এটা নেই তাদের কিন্তু স্টক ডিভিডেন্ড দেওয়ার মানে আ পসিবিলিটি খুবই কম। কারণ তাদের যতটুকু সীমাবদ্ধ সেটা তো সব তারা ফিল আপ করে ফেলছে। তাহলে কোথায় থেকে দিবে তারা? এই হলো বিষয়। এরপরের বিষয় হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু বলতে বোঝাচ্ছে একটা কোম্পানি জিপি যখন মার্কেটে আসতে চাচ্ছে তখন কিন্তু বিসেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে একটা ফিক্সড প্রাইস নির্ধারণ করে দিয়েছে। যে তোমার যে শেয়ার থাকবে সেই শেয়ার ওয়াইজ তোমার ৳১০ করেই তোমাকে ফেস ভ্যালু দিতে হবে। একটা শেয়ার প্রতি ১ম এ তুমি ৳১০ করে আনতে পারবে। তুমি চাইলে তোমার কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী তুমি শেয়ার বাড়াইতে পারো। বাট তোমার শেয়ারের মূল্য থাকবে ৳১০। তো এই ক্ষেত্রে তারা শেয়ার বাড়িয়ে দিয়েছে এবং ৳১০ এটা শুধু জাস্ট জিপির ক্ষেত্রে না। এটা প্রত্যেকটা শেয়ারের জন্য নির্ধারিত যে ৳১০ তার ফেস ভ্যালু থাকতে হবে। যখন আইপিও লঞ্চ করবে তখন ৳১০ তে লঞ্চ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই যে টাকা আছে এটা দিয়ে যদি ফেসগুলোকে গুণ করি তাহলেই কিন্তু আমাদের যে পেইড আপ ক্যাপিটাল সেটা কিন্তু চলে আসবে। আপনি দেখেন এটা গুণ করলেই কিন্তু এটা চলে আসছে। তাহলে কি হচ্ছে যে তারা শেয়ার বাড়িয়েছে এত টাকা সমপরিমাণে এবং ফেস ভ্যালু ৳১০ রাখছে এবং ৳১০ ই রাখতে হবে মাস্ট। এরপরে বিষয় হচ্ছে টাইপ অফ ইন্সট্রুমেন্ট। এটা হচ্ছে ইকুইটি, ডেপ্ট না। এরপরে মার্কেট লট। মার্কেট লট এখানে একটা। মার্কেট লট বলতে এখানে বোঝাচ্ছে আগে কিন্তু ৫ টা, ১০ টা, ৫০ টা করে একজন শেয়ার কিনতে মানে একজনকে শেয়ার কিনতে হইতো। এখন এরকম সিস্টেম নাই। একজন আপনি যদি চান তাহলে একটা শেয়ারও আপনি বাই করতে পারবেন। এটাই বোঝাচ্ছে মার্কেট লট। এরপরে সেক্টর টেলিকমিউনিকেশন যে সেক্টর তার সেক্টর এখানে নাম দিয়ে দিচ্ছে। এরপরে বিষয়টা দেখেন ক্লোজিং প্রাইস গ্রাফ। ক্লোজিং প্রাইস গ্রাফ বলতে এখানে যদি আমরা দেখি তাহলে ২ বছরের যে গ্রাফটা সেটা আমরা এখানে দেখতে পারবো। যে এখানে, যে এখানে যে এপ্রিলের দিকে এরকম আসছিল, এরকম এসে এপ্রিলের আ এই তারিখে এপ্রিলের এই তারিখ না, এটা জানুয়ারি, ফেব্রুয়ারির এই যে ২ এখানে দেখাচ্ছে। এই তারিখে কি ওঠানামা করছিল এবং তারপরে কতদূর উঠে চলে গেছে। এই যে গ্রাফটা এখানে আমরা ২ বছর পর্যন্ত এই গ্রাফটা দেখতে পারি। সেটা প্রাইজের গ্রাফ। ঠিক আছে? এরপরে দেখাচ্ছে যেটা হচ্ছে টোটাল যে ট্রেড গ্রাফ সেটা দেখাচ্ছে যে কেমন পরিমাণ ট্রেড হইছে, এদিন বেশি হইছে, এদিন কম হইছে, এরকম ট্রেড দেখাচ্ছে। এরপরে ভলিউম কত টাকা সমপরিমাণ ট্রেড হইছে এটাও দেখাচ্ছে যে ট্রেড বেশি হইছে কিন্তু শেয়ার বিক্রি বেশি হয় নাই সেটাও কিন্তু এখানে দেখতে পারবো আমরা। তো এছাড়াও আরো যে আমরা পরের ভিডিওগুলোতে আরো থার্ড পার্টি ৪-৫ টা ওয়েবসাইট দেখবো সেগুলো কিন্তু আরো ইজি, আরো অনেক ভালোভাবে দেখানো আছে। বাট সবথেকে বিশ্বস্ত হচ্ছে এই ওয়েবসাইটটা ঢাকা স্টক এক্সচেঞ্জের। কারণ এখানে যদি আমরা দেখি ভালোভাবে বুঝতে পারি তাহলে কোনো কিছু যদি সন্দেহ হয়, মানে আমরা যে থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো দেখার পরে কোনো যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমরা আবার এখানে যেন দেখতে পারি এসে যে সঠিক কি না। এইজন্য মূলত এটা খুব ইম্পোর্টেন্ট। এরপরের যে বিষয়টা দেখেন, এখানে দেখাচ্ছে লাস্ট এজিএম। এজিএম হচ্ছে এডি অ্যানুয়াল জেনারেল মিটিং হইছে এই তারিখে এবং ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড সম্পর্কে কিন্তু আমরা মানে আমরা জানি যে একটা কোম্পানি যখন আমরা শেয়ার কিনবো তখন সেই কোম্পানি কিন্তু আমি মালিক হচ্ছি। মালিক হইলে সেই কোম্পানির আমাকে তো বছর, বছর একটা লাভ হবে। সেই লাভের কিছু অংশ সে আমাকে দিবে। তো কি হইছে? এখানে দেখেন ২০১৫ থেকে তারা এখানে লিস্ট করে দিছে। ২০১৫ সালে ১৪০% দিছে এবং এখানে লাস্ট ২০২৩ সালে ১২৫% তারা ডিভিডেন্ড দিয়েছে। ১২৫% অনেকে মনে করে যে একটা শেয়ারে ১২৫% এমন না। এটা হচ্ছে ফেস ভ্যালুর উপর ১২৫%। তাহলে ফেস ভ্যালুর উপর যদি ১২৫% হয়, ফেস ভ্যালু কত? ১০। তাহলে এটা ২৫% মানে হচ্ছে ৳১২.৫০। মানে আপনার হাতে যদি একটা এই কোম্পানির শেয়ার থাকে তাহলে একটা শেয়ার প্রতি আপনি ৳১২.৫০ ২০২৩ সালে যাদের হাতে ছিল তারা পেয়েছে। এইভাবে এবং এখানে দেখাচ্ছে বোনাস ইস্যু, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড বলতে আমরা দেখেছিলাম যে পেইড আপ ক্যাপিটাল এর বিষয়টা এখানে যেহেতু স্টক আছে তারা চাইলে ক্যাশ ডিভিডেন্ডও দিতে পারে, স্টক ডিভিডেন্ডও দিতে পারে। আবার স্টক ডিভিডেন্ড দিতে পারে, ক্যাশ ডিভিডেন্ড নাও দিতে পারে। তো এই ক্ষেত্রে তারা কোনো স্টক ডিভিডেন্ড দেয় না, এজন্য দেখাচ্ছে না। এরপরে রাইট ইস্যু। রাইট ইস্যু শেয়ার বলতে যে রাইট শেয়ার যেটাকে বলে সেটা বলতে যে তারা যদি চায় পরবর্তী তারা কিন্তু শেয়ার আবার মার্কেটে ছাড়তে পারে। তো শেয়ার যখন মার্কেটে ছাড়বে শুধু তারাই কিনতে পারবে যাদের হাতে এক্সিস্টিং যে শেয়ারগুলো কেনা আছে জিপির তারাই কিন্তু ওই শেয়ারগুলো কিনতে পারে। বাট রাইট ইস্যু কোনো শেয়ার তারা পরবর্তী কোনো শেয়ার ছাড়ে নাই। এরপরে দেখাচ্ছে ইয়ার এন্ড। ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর। তো ডিসেম্বরের ৩১ তারিখে তাদের কিন্তু আ সবকিছু হিসাব-নিকাশ ক্লোজ হয়। তো এইটা হচ্ছে রেকর্ড ডেট বলা হয়। রেকর্ড ডেট বলতে গেলে যে একটা ডেট থাকে যে এই ডেটের আগে যদি আপনার হাতে শেয়ার থাকে এই ডেট পর্যন্ত তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ডটা পাবেন। অথবা যদি এই তারিখের পরে যদি আপনি শেয়ার কিনেন তাহলে মানে যে ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড আপনি পাবেন না। এরপরের বিষয় হচ্ছে রিজার্ভ অ্যান্ড সাপ্লাইস। ঠিক আছে? রিজার্ভ উইথআউট ওসিআই। ওসিআই বলতে এই যে এখানে দেখাচ্ছে আদার্স কম্পেনসেটিং ইনকাম। তো এখানে রিজার্ভ শুধু তাদের রিজার্ভ আছে কত? এখানে
45,100 মিলিয়ন তাদের শুধুমাত্র রিজার্ভ আছে। তো এই রিজার্ভটা আমাদের দেখতে হবে যে রিজার্ভ যাদের অনেক বেশি থাকবে, মানে তারা রিজার্ভ করে রাখছে, তার কোন কোম্পানি রিজার্ভ বেশি রাখে? যারা ভালো কোম্পানি তারাই কিন্তু তাদের অনেক ক্যাশ আছে, তারা রিজার্ভ করে রাখছে। আমরা এটা দেখে বুঝতে পারি। এবং আদার্স কম্পেন্সের যে ইনকামটা আছে, ওসিআই যেটাকে বলা হয়, সেটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। এটা বলতে বোঝাচ্ছে আদার্স কোনো জায়গায় সেই কোম্পানি ইনভেস্ট করে রাখছে, লাইক তারা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারে বা আদার্স ইন্স্যুরেন্স করে রাখছে অনেক বড় টাকার। এই জিনিসগুলো সেখান থেকে একটা ইন্টারেস্ট আসছে, সেটা এখানে বোঝাচ্ছে যাদের আদার্স কিন্তু ইনকাম আছে। এটা অনেক ভালো একটা দিক। এটা যত বেশি থাকবে তত আমাদের জন্য ভালো। আমরা যারা ট্রেডার আছি বা ইনভেস্টর আছি তারা এই ইনফরমেশনগুলো আমরা দেখব। এরপরে দেখাচ্ছে ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। এখানে বোঝাচ্ছে যে আ সেই কোম্পানি কত টাকা ইনকাম করছে। ঠিক আছে? সেই বিষয়গুলো এখানে তারা কোয়ার্টারলি দেখাচ্ছে। কোয়ার্টারলি, ফার্স্ট কোয়ার্টারলি দেখাইছে এটা এন্ডিং অন সেকেন্ড কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, তারপরে থার্ড কোয়ার্টার এবং 9 মান্থলি এবং তারপরে অ্যানুয়াল ১২ মাসের যে ইয়ারটা সেটা এখানে দেখাবে। তো এখানে কত? ৩১শে ডিসেম্বরে তাদের লাস্ট সবকিছু হিসাব নিকাশ করে। এইজন্য তারা এখনো যেহেতু জানুয়ারির আজকে ১৫ তারিখ, তো সেই ক্ষেত্রে এখনো হিসাব নিকাশ মানে ক্লিয়ার হয় নাই। সেজন্য এখানে আসে নাই। বাট আমরা কোয়ার্টারলি হিসাব ৩ মাসের, ৬ মাসের বা ৯ মাসের পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটা বিষয় আছে যে পরবর্তীতে যে আর্নিং পার শেয়ার নামে একটা কথা আছে। এটা অনেক ইম্পোর্টেন্ট। আর্নিং পার শেয়ার বলতে একটা কোম্পানির একটা শেয়ার প্রতি সেই কোম্পানি কত টাকা ইনকাম করছে বছরে, সেই কথাটা লেখা আছে। যেখানে কোয়ার্টারলিতে এখানে দেখাচ্ছে 9.9, তারপরে 6.3। তো একটা শেয়ার প্রতি তারা মাসে, মাসে ৩ মাসে হিসাব করে দেখাচ্ছে, একটা ৬ মাসে হিসাব করে দেখাচ্ছে, ৯ মাসে হিসাব করে দেখাচ্ছে এবং বছর শেষে তারা একটা টোটাল এভারেজ করে একটা ইপিএস তারা পাবলিশ করছে। ইপিএস বলতে আর্নিং পার শেয়ার। একটা শেয়ার প্রতি তারা কত টাকা ইনকাম করছে এটা দেখলে আমরা বুঝতে পারি। তো এরপরে আমরা পি রেশিওর ব্যাপারটা আছে। পি রেশিও বলতে দেখাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে এটাও কিন্তু কোয়ার্টারলি ভাবে দেওয়া, মানে তারিখ ওয়াইজ দেওয়া আছে। পি রেশিও হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও এই জিনিসটা আমরা আরো সুন্দরভাবে দেখতে পারি আদার্স একটা ওয়েবসাইটে। তো আমরা আদার্স একটা ওয়েবসাইটে আমরা দেখিয়ে নিই। আমার স্টক বা আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা পরে ভিডিওতে দেখব। তো আমার স্টক এটা অনেক ফেমাস, বা স্টক নাও। এখানে যেয়ে যদি আমরা জিপি লিখে সার্চ দিই, তাহলে আমাদের এই যে আছে সেটা চলে আসছে এবং এখানে দেখাচ্ছে যে ইপিএস, মানে এখনকার যে পরিস্থিতি সেটা ওয়াইজ এখানে দেখাচ্ছে যে ইপিএস হচ্ছে 24.49 টাকা। তারা এই যে ৩৩০.৯০ টাকা যে শেয়ারটা আছে সেই শেয়ার ওয়াইজ তারা একটা শেয়ার প্রতি লাভ করছে কত? 24.49 টাকা। তাহলে আমরা বলতে পারি ৩৩০.৯০ টাকা দিয়ে শেয়ার যদি আমি এখন কিনি, বা তাহলে আমরা এই যে ১ বছরে 24.49 টাকা পর্যন্ত লাভ পাবো, বা যেহেতু কোম্পানি এই টাকা লাভ করছে। এবং পি রেশিও, প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও হচ্ছে এই ২ টা যদি গুণ করি তাহলে কিন্তু প্রাইসটা পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে ইপিএস এবং পি, ইপিএস তো বুঝলাম যে একটা শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করছে, এবং পি রেশিও, প্রাইস আর্নিং রেশিও হচ্ছে এই যে ইপিএস এর কত গুণ এখন প্রাইস আছে। সো এখানে একটা জিনিস বিষয় যে ইপিএস যত বেশি থাকবে তত একটা কোম্পানির জন্য ভালো, এবং প্রাইস আর্নিং রেশিও যত কম থাকবে তত ভালো। কারণ প্রাইস আর্নিং রেশিও যত কম থাকবে তত কিন্তু শেয়ারের প্রাইসের দাম কম থাকবে। আমরা কম টাকায় সেই শেয়ারটা কিনতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা স্ট্যান্ডার্ড একটা ইপিএস ধরতে চাই তাহলে বাইরের কান্ট্রিতে এটা বলা হয় ১৫। ১৫ র আশেপাশে যদি থাকে বা ১৫ পর্যন্ত একটা কোম্পানির ইপিএস আমরা ভালো বলে ধরে থাকি। বাট বাংলাদেশ ওয়াইজ এটা কাজ করে না। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে কম ইপিএস এও অনেক সময় ঝামেলা হয়। তো এই ক্ষেত্রে এমন যদি হয় যে এখানে ইপিএসও কম আছে, আর্নিং পার শেয়ারও কম আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করতে হবে। অবশ্যই আপনার ইপিএসটা বেশি থাকতে হবে এবং পি রেশিও যত কম থাকবে ততই আপনার ভালো। শুধুমাত্র এটা দেখে ডিসিশন নেওয়া যাবে না। আরো অনেক বিষয় আছে, যেগুলো এখানে অনেক বিষয় আছে। সেগুলো আমরা পরবর্তীতে দেখব আস্তে, আস্তে। তো এগুলো দেখে আমাদের বুঝতে হবে। তো আমরা আবার ব্যাক চলে যাই। ব্যাক চলে যেয়ে এখানে দেখলাম আমরা পি রেশিও। এখানে আনঅডিটেড একটা বিষয় আছে এবং অডিটেড একটা বিষয় আছে। আনঅডিটেড বলতে গেলে যে ইপিএস বা যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা কোম্পানি একটা আনঅডিটেড একটা সাবমিট করছে। আরেকটা হচ্ছে অডিটেড। সেই কোম্পানি কিন্তু বড়, বড় অডিটর যারা আছে তাদেরকে দিয়ে অডিট করে তারপরে কিন্তু পাবলিশ করতে হয়। শুধু, শুধু তারা একটা নাম্বার বসিয়ে দিচ্ছে এমন না। এরপরে যে বিষয়গুলো আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স পার অডিটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যেমন ধরুন এখানে যে ইপিএস প্রতি বছর যেমন ১৯, ২০, ২১, ২২, ২৩ পর্যন্ত তারা এখানে লিস্ট করা আছে যে এখানে তাদের ইপিএস কত। আমরা যে একটু আগে দেখলাম ২৪.৪৯ পর্যন্ত তাদের লিস্ট করা আছে। ইপিএস আসছে বছরে। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস যদি দেখবেন অনেক কোম্পানি ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু অনেক সময় কমতে থাকে। যেমন ধরেন এখানে ৳২৮ দিচ্ছে, তারপরে বাড়ছে কিন্তু ৳৩৮.৫৯ চলে আসে। তারপরে একটু কমছে, তারপরে একটু বাড়ছে। তারপরে
আ আবার হচ্ছে বাড়ছে। তো এই ক্ষেত্রে যেগুলো বাড়ছে সেগুলো আমরা পজিটিভলি নিয়ে থাকি। কারণ হচ্ছে যখন তারা ন্যাভ কম হয়ে যাবে তখন চিন্তা করতে হবে তারা যে আমাদের যে নেট অ্যাসিড ভ্যালু সেটা হচ্ছে যে ইপিএস প্রতি শেয়ার পর যারা আর্ন করছে যে টাকা, সেই আর্ন থেকে কিন্তু আরো আ বেশি টাকা তারা ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড কোথায় থেকে দিচ্ছে? আমরা একটু আগে কিন্তু রিজার্ভ দেখলাম। এই যে রিজার্ভ, এই রিজার্ভ থেকে যখন সে ডিভিডেন্ড দিবে তখন কিন্তু নেট অ্যাসেট কমতে থাকবে। মানে তার প্রতি বছর যে ইনকাম হচ্ছে তার থেকে বেশি তার কিন্তু খরচ হয়ে যাচ্ছে এদিকে ডিভিডেন্ড দিতে। তো এই ক্ষেত্রে আমরা একটু বিষয় দেখব। এরপরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে যে ডিটেইলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারব। এবং অ্যানুয়াল রিপোর্টেও কিন্তু এই স্টেটমেন্ট গুলো আছে যেগুলো আমাদের দেখা অত্যন্ত জরুরি। সেগুলো আমরা পরের ভিডিওতে আস্তে, আস্তে দেখব। সেগুলো আরেকটা ভিডিওই থাকবে ওটার ডেডিকেটেড। তো এরপরে যে ইনফরমেশন সেটা হচ্ছে যে লিস্টিং ইয়ার। যে লিস্টিং ইয়ার বলতে এখানে বোঝাচ্ছে ২০০৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই গ্রামীণফোন কোম্পানি লিস্টেড হয়েছে। এবং মার্কেট ক্যাটেগরি। এই ক্যাটেগরি কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ক্যাটেগরি আপনি শেয়ার কিনতে হলে বা এনালাইজ করতে হলে অবশ্যই জানতে হবে। এখানে এই মার্কেটে ৪ টা ক্যাটেগরি আছে। এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি, এন ক্যাটেগরি এবং জেড ক্যাটেগরি। এই ক্যাটেগরি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিবেন যে কোন ক্যাটেগরির কি আ সুবিধা-অসুবিধা। তো এই ক্যাটেগরির যে শেয়ারগুলো সেগুলো ভালো শেয়ার বলে বিবেচিত করা হয়। কি জন্য? কারণ এই ক্যাটেগরিতে থাকতে হলে একটা কোম্পানিকে অবশ্যই 10% গ্রোথ থাকা লাগবে এবং অ্যানুয়াল জেনারেল মিটিং করা লাগবে, ডিভিডেন্ড দেওয়া লাগবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাস্ট থাকা লাগবে। এরপরে বিষয়গুলো হচ্ছে ইলেকট্রনিক শেয়ার। ইলেকট্রনিক শেয়ার বলতে এখানে বোঝা হচ্ছে ইয়েস। ইয়েস বলতে যে আগে কিন্তু যে শেয়ারগুলো ছিল আমাদের সেই শেয়ারগুলো কিন্তু মানে লিখিত আকারে একটা নোট দেয়া হয়তো বন্ডের মতো। বাট এখানে কিন্তু সবকিছু ইলেকট্রনিক। এখানে আপনি ছুঁইতে পারবেন না সেটা। সম্পূর্ণ আমরা ব্যাংকে যে লেনদেন করি সেভাবে কিন্তু শেয়ারগুলো আমরা অ্যাপসের মাধ্যমে লেনদেন করে থাকি। এরপরে আরো অনেক বড় একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। যে এখানে অবশ্যই আপনাকে যেমন এখানে দেখেন স্পন্সর ডিরেক্টর, গভর্নমেন্ট, ইনস্টিটিউট, ফরেন, পাবলিক। পাবলিকের হাতে অনলি 2.53% শেয়ার আছে। এখানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে স্পন্সর বা ডিরেক্টরের হাতে যদি বেশি শেয়ার থাকে তাহলে আমরা এটা পজিটিভলি নিব। কারণ কি ডিরেক্টরদের হাতে মানে যারা উদ্যোক্তা তাদের হাতে যদি বেশি শেয়ার থাকে তাহলে বোঝা যায় যে ওই কোম্পানিটা ভালো। কারণ ভালো কোম্পানির শেয়ার কেউ কিন্তু কখনো হাতছাড়া করতে চায় না। তো এই ক্ষেত্রে স্পন্সর ডিরেক্টরের হাতে যদি ভালো শেয়ার থাকে তাহলে বেশি শেয়ার থাকে তাহলে আমরা এটা পজিটিভলি নিব। দ্বিতীয়ত গভর্নমেন্টের হাতে যদি শেয়ার থাকে সেটাও আমরা পজিটিভলি নিব। ইনস্টিটিউটের হাতে ইনস্টিটিউট যেমন ব্রোকারেজ হাউস হইতে পারে, ব্যাংক হইতে পারে। তারা যদি এই শেয়ারগুলো কিনে থাকে তাহলে এটা আমরা পজিটিভলি নিব। এরপরে বাহিরের যারা ফরেনার আছে তারা যদি এই কোম্পানির শেয়ার কিনে থাকে সেটাও আমরা পজিটিভলি নিব। এবং পাবলিকের হাতে যতক্ষণ কম শেয়ার থাকবে সেটা আমরা পজিটিভলি নিব। বেশি থাকলে এবং স্পন্সর বা ডিরেক্টরের হাত থাকে উদ্যোক্তাদের হাতে থেকেও যদি আমাদের পাবলিকের হাতে বেশি শেয়ার থাকে তাহলে এটা আমরা নেগেটিভলি নিব। তো এখানে এটা দেখে আমরা ডিরেক্টলি বুঝতে পারি যে কোন কোম্পানির শেয়ার এবং পার্সেন্টেজ কত সেটা দেখলে আমরা একটা কোম্পানি সম্পর্কে একটু ধারণা পাই বা বেসিক ক্যালকুলেশন করতে আমাদের ইজি হয়। এরপরে নিচের দিকে যদি আমরা চলে যাই তাহলে এখানে প্রেজেন্ট অপারেশনাল স্ট্যাটাস যে এই কোম্পানির যে প্রোডাক্ট এই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কি অ্যাক্টিভ আছে কিনা ৬ মাস ধরে তারা লেনদেন করছে কিনা কিংবা উৎপাদন ক্ষমতা উৎপাদন করছে কিনা এইটা আমরা অ্যাক্টিভ দেখে বুঝতে পারি। এরপরে শর্ট টার্ম লোন এবং লং টার্ম লোন। শর্ট টার্ম লোন তাদের আছে কিনা এবং লং টার্ম লোন আছে কিনা। শর্ট টার্ম বলতে ১ বছরের মধ্যে তাদের কি লোন আছে নাকি কোনো? সেই লোনটা আমরা এখানে দেখতে পারি। এখানে তাদের ৩,১১৯ মিলিয়ন লোন আছে। তো এদের অনেক বড় একটা কোম্পানির লোন থাকবেই। ঠিক আছে? এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। লোন থাকবে। বাট লোনটা যেন অনেক বেশি লোন না হয়ে যায়। তাদের কোম্পানি ভ্যালুয়েশন মনে করেন যে ৳৫,০০০ তার লোন আছে ৳২,০০০ ৳২৫০০ এরকম হলে সেটা আমরা নেগেটিভলি নিব। তো এখানে শর্ট টার্ম বলতে বোঝাচ্ছে যে ১ বছরের মধ্যে একটা কোম্পানির যে লোনটা আছে সেটা শর্ট টার্মে ধরা এবং লং টার্মের কোনো লোন নেই। তাহলে আমরা এখানে বুঝতে পারছি তাদের ১ বছরের পরে মানে এই লোনটা শোধ করার পর তাদের কোনো লোন যদি না নেয় তাহলে কিন্তু লোন থাকবে না। এটা আমরা পজিটিভলি নিব। এরপরে লেটেস্ট ডিভিডেন্ড স্ট্যাটাস যে ২০২৩ সালে তারা লাস্ট ডিভিডেন্ড দিছে ৳১২৫ করে। ঠিক আছে? এরপরে অ্যাড্রেস অফ দ্য কোম্পানি। এই কোম্পানি যে কোথায় অবস্থিত সেটা দেখাচ্ছে। যে বসুন্ধরা, বারিধারা যে আছে সেখানে তাদের জিপি হেড অফিস সেটাতে সম্পর্কে দেওয়া আছে। তাদের ফ্যাক্টরি, তাদের কোনো ফ্যাক্টরি নাই। তাদের কনট্যাক্ট নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, কোম্পানি সেক্রেটারি নেম সেটা দিয়ে দিয়েছে, সেল ফোন, টেলিফোন নাম্বার সবকিছু এখানে দিয়ে দিয়েছে। এই হলো মূলত এই পেজে এনালাইসিস। আপনারা এই ভিডিওগুলো যারা দেখছেন তারা আরো ভালোভাবে এগুলো বাসায় থেকে বিভিন্ন কোম্পানিগুলো দেখবেন। একটার পর একটা ঢুকে, ঢুকে দেখবেন যে কোনগুলো কি বলছে।
এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। আপনি যদি কয়েকটা বিষয় জানেন, এই যে ক্যাটেগরির বিষয়টা, অথরাইজ এর বিষয়টা, তারপরে আ শর্ট টার্ম লোন, লং টার্ম লোন আছে কিনা, তাদের পার্সেন্টেজ ওয়াইজ যে তাদের হাতে কতটা, ডিরেক্টরের হাতে, ইনস্টিটিউটের হাতে কতটা শেয়ার আছে সেটা যদি আপনি ভালোভাবে দেখতে পারেন, এই জিনিসগুলো যদি দেখেন তাহলে কিন্তু একটা কোম্পানি সিম্পল এনালাইসিস কিন্তু আমরা বুঝতে পারি যে ক্যাটেগরির বিষয়টা। আমরা দেখে কয়েকটা জিনিস দেখে আমরা কিন্তু যদি একটা কোম্পানি শেয়ার যদি চুজ করি বা কোম্পানির শেয়ার যদি কিনি তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং আপনি যে শেয়ারটা কিনবেন সেটা সেই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে বা শেয়ার একেবারে রাতারাতি পড়ে ৳১০ শেয়ার আপনার ৳১ হয়ে যাবে এরকম কক্ষনোই হবে না। অনেক মানুষ বলে না যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে একেবারে শেষ হয়ে গেছে। ভাই এভাবে যদি বেসিক ক্যালকুলেশন ও আপনি করেন, ইপিএস, পি যদি বোঝেন, ক্যাটেগরি যদি বোঝেন, এই বিষয়গুলো বুঝেন যদি আপনি এবং একটা কোম্পানি সম্পর্কে কোন ইনফরমেশন গুলো জানতে হবে এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে একেবারে টাকাটা শেষ হয়ে যায় এটা কখনোই হবে না। আপনার কি হবে ৳১০ শেয়ার ৳৮ আসতে পারে। কিন্তু এটা ওয়েট করলে আবার এই ৳৮ শেয়ার কিন্তু আবার ৳১১ ৳১২ ঠিক চলে যাবে যদি আপনি ভালোভাবে ক্যালকুলেশন করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা দেখব যে আরো কিভাবে কি ইনফরমেশন আমাদের জানা উচিত বা জানতে হবে এবং আমাদের আদার্স যে ৩ টা ৪ টা ওয়েবসাইট আছে যেমন আমার স্টক আছে, স্টক নাও আছে সেখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। যেমন ধরেন এখানে এই যে এখানে দেয়া আছে ৬ মাসের রিটার্ন দেওয়া আছে, ১ বছরের রিটার্ন আছে, কোয়ার্টারলি ইপিএস আছে। অনেক ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? সেই ইনফরমেশন গুলো আমরা এই কোন ওয়েবসাইট থেকে কিভাবে দেখতে পারি ইজি ভাবে সহজেই সেগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে দেখে নিব। তো আজকে এ পর্যন্ত দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে।